আলাইকুম। আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের যে বেসিক আছে সেই সমস্ত বেসিক নিয়ে আজকে আলোচনা করব। তো যেহেতু এটা বেসিক ক্লাস সেহেতু আজকের ক্লাসটা এসএসসি এবং এইচএসসি দুইটা ব্যাচে করতে পারবে এবং এই ক্লাসটা করলে জৈব যৌগের যত বেসিক আছে এই সকল বেসিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো আমরা শুরু করি। শুরুতে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কার্বনের পরিচয়। কার্বনের পরিচয় কেন পড়ব? কারণ কার্বন ছাড়া জৈব যৌগ পসিবল না। পৃথিবীতে যত জৈব যৌগ আছে সকল জৈব যৌগের মধ্যে কি লাগবে? কার্বন লাগবে। সো কার্বনের পরিচয় আমরা সকলেই জানি, এটা 6 নম্বর মৌল। তো এটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করি, চলেন। কার্বন কত নম্বর মৌল? 6 নম্বর মৌল। আমরা যদি এটাকে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এখন আমরা এই ইলেকট্রন বিন্যাসটা একটু ভিন্নভাবে করি, যেটা হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস বলে। কিসের নিয়ম ইলেকট্রন বিন্যাস বলে? হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস বলে। সেই ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s2 2s 2p। আমরা জানি s এর মধ্যে একটা ঘর থাকে এবং p এর মধ্যে 3টা ঘর থাকে, ঠিক আছে। এখন s এর মধ্যে ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, আর p এর মধ্যে কয়টা? 2টা, ঠিক আছে। এটা হচ্ছে কার্বনের নর্মাল ইলেকট্রন বিন্যাস। বাট আমরা যখন কোনো জৈব যৌগ গঠন করব, এই জৈব যৌগ গঠনের সময় আমাদের এই নর্মাল ইলেকট্রন বিন্যাসে কাজ করলে হবে না। আমরা এই কার্বনটাকে উত্তেজিত করব। এই কার্বনটাকে কি করব? উত্তেজিত করব। উত্তেজিত করলে কি হবে আমি বলি, একদম সিম্পল। এই যে আমাদের এখানে 2টা ইলেকট্রন আছে, এই যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এখানে চলে আসবে। বুঝতে পারছেন? আমি যখন এটাকে উত্তেজিত করবো, অর্থাৎ সে স্টেবল অবস্থায় ছিল, আমি সেটাকে কোনোভাবে একটা খোঁচা দিলাম, খোঁচা দেওয়ার ফলে সে উত্তেজিত হইল। উত্তেজিত হইলে এই যে একটা ইলেকট্রন, এটা কোথায় চলে আসবে? এই ঘরে চলে আসবে, ঠিক আছে। তো তখন ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? 1s2 2s, এখানে ঘরের মধ্যে একটা ইলেকট্রন, আর 2p, এইখানে প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এখন আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি যে আমাদের একটা ঘরের মধ্যে ইলেকট্রন থাকতে পারে 2টা। একটা ঘরের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। কিন্তু এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে ইলেকট্রন আছে একটা করে, অর্থাৎ এখানে সবাই সিঙ্গেল ইলেকট্রন। এখানে সবাই কি ইলেকট্রন? সিঙ্গেল ইলেকট্রন। তো এই 4 জন যদি চায়, তারা বাহিরে থেকে এক্সট্রা একটা করে ইলেকট্রন গ্রহণ করে তাদের ঘরগুলো পূর্ণ করতে পারবে না? তারা যদি চায় যে তাদের এই ঘরগুলো পূর্ণ করতে, তাহলে তারা বাইরে থেকে একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই ঘরগুলো পূর্ণ করতে পারবে না? পারবে। যদি পারে তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করেন, কার্বন কয়টা ইলেকট্রন শেয়ার করতে পারবে? কয়টা? 4টা ইলেকট্রন, ঠিক আছে। কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করতে পারবে। সো যেহেতু কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করতে পারে, এই কারণে আমরা ধরবো কার্বনের হাত হচ্ছে 4টা। কার্বনের হাত কয়টা? 4টা। 4টা হাত মানে কি? 4টা হাত মানে হচ্ছে এই প্রত্যেকটা হাতে একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা হাতে একটা করে ইলেকট্রন আছে। এখন কেউ যদি তার সাথে এসে অ্যাড হইতে চায়, সাপোজ আমি যদি একটা হাইড্রোজেন অ্যাড করতে চাই, তাহলে হাইড্রোজেন যখন এখানে অ্যাড হবে, হাইড্রোজেন তার নিজের একটা ইলেকট্রন এইখানে দিবে, তখন 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হবে, ঠিক আছে। কার্বনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হবে। তাহলে সেম ওয়েতে ইন্দুর মারার ঔষধ বেচতেছে। আচ্ছা, সেম ওয়েতে এইখানেও আমি একটা হাইড্রোজেন অ্যাড করতে পারি, এইখানেও আমি একটা হাইড্রোজেন অ্যাড করতে পারি, এইখানেও আমি একটা হাইড্রোজেন অ্যাড করতে পারি। এর বেশি কিন্তু হাইড্রোজেন অ্যাড করতে আমি পারবো না, ঠিক আছে। সো হাইড্রোজেনের হাত যেহেতু একটা, বা হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন শেয়ার করতে পারে, এই কারণে 4টা হাইড্রোজেন একটা কার্বনের সাথে অ্যাড হয়ে এইখানে যে জিনিসটা তৈরি হইলো, এটাকে যদি আমরা লিখি CH4, এই জিনিসটা আমরা সবাই চিনি। এটার নাম কি? মিথেন। এটার নাম হচ্ছে মিথেন। এখন জাস্ট চিন্তা করো, কার্বনের সাথে যদি অক্সিজেন নিয়ে আসি, কার্বনের সাথে যদি কি নিয়ে আসি? অক্সিজেন নিয়ে আসি। অক্সিজেনের হাত কয়টা? 2টা। অক্সিজেনের হাত কয়টা? 2টা। এটা আমি যখন তোমাদেরকে বেসিক পড়াইছিলাম তখন পড়াইছি যে অক্সিজেনের যোজনী 2, তার মানে অক্সিজেনের হাত কত? 2। তাহলে অক্সিজেন যদি এখানে অ্যাড হইতে চায়, কয়টা হাত লাগবে? 2টা হাত। তাহলে একটা হাতে অক্সিজেন অ্যাড হইতে পারবে না? একটা হাতে অক্সিজেন অ্যাড হইতে পারবে না। সো আমি যেটা করব সেটা হচ্ছে
এই পাশে দুইটা হাত দিলাম আর এই পাশে দুইটা হাত দিলাম, এই দুইটা হাতে একটা অক্সিজেন এবং এই দুইটা হাতে একটা অক্সিজেন। তাহলে এখন যে যৌগটা গঠন হলো এই যৌগটাকেও আমরা সবাই চিনি, এই যৌগের নাম কি? কার্বন ডাইঅক্সাইড। সো আশা করি এই জিনিসটা বলার পরে কার্বন নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই। তো এই চ্যাপ্টারে আমরা যতগুলো যৌগের গঠন আঁকবো প্রত্যেকটা গঠনে আমাদের মনে রাখতে হবে কার্বনের হাত থাকবে কয়টা? 4টা। যেভাবেই হোক কার্বনের 4টা হাত পূর্ণ করতে হবে, ঠিক আছে? যেভাবেই হোক কার্বনের 4টা হাত পূর্ণ করতে হবে, ঠিক আছে? সো আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? ওকে, এবার আমরা যেটা করব, এইখানে একটা কার্বন আঁকলাম আমি, এই কার্বনের হাত কয়টা? 4টা। এইখানে একটা কার্বন আঁকলাম, এই কার্বনের হাত কয়টা? 4টা। এখানে একটা কার্বন আঁকলাম, এই কার্বনের হাত কয়টা? 4টা। এই 3টা কার্বন আমি আঁকলাম, ঠিক আছে? এবার আমি যেটা করব, এই প্রত্যেকটা কার্বনকে কাছাকাছি নিয়ে আসি। এই কার্বন আর এই কার্বন কাছাকাছি নিয়ে আসলাম, এই কার্বন এবং এই কার্বনকেও কাছাকাছি নিয়ে আসলাম। কাছাকাছি নিয়ে আসার ফলে দেখো কি হয়েছে, এই কার্বনের একটা হাত এবং এই কার্বনের একটা হাত, এই দুইটা হাত মিলে মাঝখানে একটা বন্ধন তৈরি করছে। বুঝতে পারছেন? এই কার্বনের একটা হাত এবং এই কার্বনের একটা হাত মাঝখানে একটা বন্ধন তৈরি করছে। সেম ওয়েতে এই কার্বনের আরেকটা হাত আর এই কার্বনের একটা হাত এখানেও একটা বন্ধন তৈরি করছে। তাহলে এখানে আমি বলতে পারি এই যে বন্ধনটা, এই বন্ধনটা কিসের মধ্যে বন্ধন? এই একটা কার্বন, এই একটা কার্বন, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন। এই বন্ধনটাকে কি বলা হয়? কার্বন কার্বন বন্ধন। এখন এখানে বন্ধন কয়টা? একটা। এই কারণে এই জিনিসটাকে বলা হয় কার্বন কার্বন একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন। তাহলে এটাও হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এখন আমি যেটা করব, তার যেই হাতগুলো খালি আছে এই হাতগুলোতে হাইড্রোজেন অ্যাড করে দিই। এখানে একটা হাইড্রোজেন, 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 এরকমভাবে প্রত্যেকটা হাতে আমি একটা করে হাইড্রোজেন অ্যাড করে দিলাম। তো হাইড্রোজেন অ্যাড করে দেওয়ার ফলে আমার এখন যে জিনিসটা তৈরি হয়েছে, এখানে কার্বন কয়টা আছে? 3টা। 1 2 3, 3টা কার্বন আছে। তাহলে কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, H8। তাহলে এই যৌগটা হচ্ছে C3H8। এটার নাম হচ্ছে প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। তো নামটা আমি কীভাবে বললাম সেটা আমরা আজকে একটু পরে শিখব। সো আমার যে জিনিসটা বোঝানোর সেটা হচ্ছে আমরা চাইলে কার্বন কার্বন দুইটা কার্বনকে একসাথে অ্যাড করতে পারি। সেই ক্ষেত্রে এই কার্বনেরও একটা হাত দিতে হবে, এই কার্বনেরও একটা হাত দিতে হবে, ঠিক আছে? তো এরকমভাবে আমরা কার্বন কার্বন অ্যাড করতে পারি। সো এখন আমরা যদি 4টা কার্বনকে একসাথে করি, একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 4টা কার্বন যদি একসাথে অ্যাড করি তাহলে দেখেন প্রত্যেকটার মাঝখানে একটা করে বন্ধন দিতে হবে। একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন। এবার বাকি বন্ধনগুলো কিভাবে দিব? এই কার্বনের কয়টা বন্ধন আসছে? এখানে একটা। বাকি আছে কয়টা? 3টা। তাহলে এই যে 3টা, মাঝখানের এই যে কার্বন, তার এই পাশে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, অর্থাৎ 2টা বন্ধন ইউজ করা হয়ে গেছে। এখন বাকি আছে 2টা বন্ধন, তাহলে উপরে একটা নিচে একটা। এখানেও এর 2টা বন্ধন ইউজ করা হয়ে গেছে, তাই উপরে একটা নিচে একটা। এইখানে এই একটা বন্ধন, এই একটা বন্ধন, 2টা, 3টা, 4টা, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন, আমরা যখন এরকম কার্বন কার্বন শিকল তৈরি করতেছি, এই জিনিসটাকে বলা হয় কার্বন কার্বন শিকল। এই শিকলের মধ্যে দুই প্রান্তের যেই 2টা কার্বন আছে, এই প্রান্তের একটা কার্বন আর এই প্রান্তের একটা কার্বন, এই 2টা কার্বনের 3টা করে হাত ফাঁকা থাকে। এই 2টা কার্বনের কয়টা করে হাত ফাঁকা থাকে? 3টা করে হাত ফাঁকা থাকে। আর বাকিগুলোর কয়টা করে হাত ফাঁকা থাকে? বাকিগুলো কয়টা করে হাত ফাঁকা থাকে? 2টা করে হাত ফাঁকা থাকে, ঠিক আছে? তাহলে আমি যদি প্রান্তের কার্বনে কিছু অ্যাড করতে চাই, আমি সেখানে 3টা হাত ইউজ করতে পারবো। আর যদি মাঝখানের কোনো কার্বনে কিছু অ্যাড করতে চাই, সেখানে আমি কয়টা জিনিস অ্যাড করতে পারবো? 2টা জিনিস অ্যাড করতে পারবো, ঠিক আছে? সো দেখি এখানে আমরা হাইড্রোজেন অ্যাড করি, 1 2 3। যেহেতু এটা প্রান্তের কার্বন, আমরা 3টা হাইড্রোজেন অ্যাড করতে পারছি। এটাও প্রান্তের কার্বন, তাই এখানেও আমরা 3টা হাইড্রোজেন চাইলে অ্যাড করতে পারবো। কিন্তু মাঝখানের যে 2টা কার্বন, এখানে কয়টা করে হাইড্রোজেন অ্যাড করা যাবে? 2টা করে হাইড্রোজেন অ্যাড করা যাবে। তাহলে নিচে একটা, উপরে একটা, উপরে একটা, নিচে একটা, ঠিক আছে? এখন এই যে সংকেতটা আমরা আঁকলাম, এই সংকেতটা যদি আমরা খাতায় আঁকি আমাদের হিউজ পরিমাণ জায়গা লাগবে, তাই না? তো এই সংকেতটা আমরা এইভাবে না এঁকে এক লাইনে আরও ছোট করে এঁকে ফেলবো, ঠিক আছে? এই সংকেতটাই আমরা আরও ছোট করে আঁকবো। দেখাই, এই সংকেতটাই আমরা আরও ছোট করে আঁকবো,
এই পাশে নিয়ে রাখি। দেখেন কীভাবে ছোট করে আঁকা যায়, খুব ভালো করে খেয়াল করেন। কার্বন, যেহেতু এটা প্রথম কার্বন, সেহেতু এখানে কয়টা জিনিস অ্যাড করা যাবে? 3টা। এই কারণে এটার সাথে কয়টা হাইড্রোজেন অ্যাড করা যাবে? 3টা হাইড্রোজেন অ্যাড করা যাবে। এই যে এই জিনিসটাকে আমি এইভাবে লিখলাম, এখানে কার্বনে কয়টা হাইড্রোজেন? 3টা। এখানে আমি কয়টা হাইড্রোজেন লিখলাম? 3টা। এরপরে হচ্ছে একটা বন্ধন, এই যে একটা বন্ধন। এখন এই বন্ধনটা কি হাইড্রোজেনের সাথে না কার্বনের সাথে? এই বন্ধনটা কার্বনের সাথে, হাইড্রোজেনের সাথে না, ঠিক আছে? সো এবার আমি এই কার্বনটা লিখি, এই কার্বনের মধ্যে কয়টা হাইড্রোজেন? 2টা, এই যে 2টা। আবার এই কার্বনের মধ্যে কয়টা? 2টা, তাহলে এই যে 2টা। আবার এই কার্বনের মধ্যে কয়টা? 2টা, 3টা, তাহলে এই যে 3টা। তাহলে এই ধরনের সংকেতগুলো আমরা সরাসরি লিখব, এরকমভাবে না লিখে আমরা সরাসরি এইভাবে লিখব, সরাসরি এইভাবে লিখব। তো লেখার নিয়মটাই কি? লেখার নিয়ম হচ্ছে 2 প্রান্তের যেই কার্বনগুলো থাকবে সেখানে হাইড্রোজেন বসবে 3টা করে, আর মাঝখানে যেই কার্বনগুলো থাকবে সেখানে হাইড্রোজেন বসবে কয়টা করে? 2টা করে, ঠিক আছে? তাহলে আমরা যদি 5 কার্বনের একটা শিকল আঁকতে চাই, 5 কার্বনের শিকলটা কীরকম হবে? একটা কার্বন, 2টা, 3টা, 4টা, 5টা। এবার 2 প্রান্তের যে 2টা কার্বন, এই দুটাতে কয়টা করে হাইড্রোজেন দিব? 3টা করে হাইড্রোজেন দিব। তাহলে CH3, এখানেও আমি 3টা হাইড্রোজেন দিলাম, CH3। বাকিগুলোতে কয়টা করে হাইড্রোজেন? 2টা করে হাইড্রোজেন। তাহলে এই যে H2, 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 এই যে একটা বন্ধন, 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 বন্ধন। তাহলে এটা হচ্ছে 5 কার্বনের শিকল, ঠিক আছে? ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার। এবার আমরা একটু সামনের দিকে আগাই, যে এই যে জিনিসগুলো আমরা আঁকতেছি, এই জিনিসগুলোর নামকরণ আমরা কিভাবে করব, ঠিক আছে? এগুলো হচ্ছে সাধারণ নামকরণ। তো এই সাধারণ নামকরণটা কিভাবে করা যায় সেটা আমরা এখন শিখব। কোনো যৌগের সাধারণ যে নামকরণ আছে সেই নামকরণগুলো কীভাবে শেখা যায় সেটা আমরা শিখব। 1-2টা MCQ আসতে পারে। তো আমাদের মনে রাখতে হবে যে সাধারণ নামকরণের মধ্যে 2টা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। প্রথম অংশ, দ্বিতীয় অংশ। কোনো একটা যৌগের নামের মধ্যে কয়টা অংশ থাকে? 2টা অংশ। দেখেন কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম যে অংশটা, এই প্রথম অংশটা নির্ভর করবে কার্বন সংখ্যার উপর। কার্বন সংখ্যার উপর। যৌগের প্রথম অংশটা নাম নির্ভর করবে কিসের উপর? কার্বন সংখ্যার উপর। আর দ্বিতীয় অংশটার নাম নির্ভর করবে সমগোত্রীয় শ্রেণীর উপর। সমগোত্রীয় শ্রেণীর উপর। আমি বেসিক জিনিস পড়াচ্ছি, আমরা পরবর্তীতে আরও এক্সট্রা বা কমপ্লেক্স নামকরণ পড়ব। আমরা আগে জাস্ট সাধারণ নামকরণটা করতেছি, যে প্রথম নামকরণের যে প্রথম অংশটা সেটা নির্ভর করবে কার্বন সংখ্যার উপর, আর দ্বিতীয় অংশটা নির্ভর করবে হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর উপর। এখন এই নামগুলো কী আমরা কীভাবে নির্ণয় করব সেটা আমি লিখে দিচ্ছি। যেহেতু আমরা এখনও সমগোত্রীয় শ্রেণী পড়ি নাই, সেহেতু এই মুহূর্তে আমরা দ্বিতীয় অংশটা শিখবো না, আমরা জাস্ট নামকরণের প্রথম অংশটা শিখব, ঠিক আছে? নামকরণের প্রথম অংশটা কিসের উপর নির্ভর করে? কার্বন সংখ্যার উপর। তো লিখেন কার্বন সংখ্যা। যারা অনলাইনে ক্লাস করতেছেন তারাও সাথে সাথে লিখবেন এই জিনিসটা। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে ওই জিনিসটাকে আমরা বলি মিথ। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলি? মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয় সেটাকে আমরা বলি ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয় সেটাকে আমরা বলি প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয় সেটাকে আমরা বলি বিউট। সুন্দর, হ্যাঁ, 4 মানে বিউটি। আচ্ছা, 5 হইলে সেটাকে আমরা বলি প্যান্ট। 6 হইলে সেটাকে আমরা বলি হ্যাক্স। 7 হইলে সেটাকে আমরা বলি হ্যাপ্ট। 8 হইলে সেটাকে আমরা বলি অক্ট। 9 হইলে সেটাকে আমরা বলি নন। 10 হইলে সেটাকে আমরা বলি ডেক। 10 পর্যন্ত লাগবে, 10-এর বেশি কোনো যৌগ আমাদের নাই। ইভেন 8-9 নাম্বারের এত কার্বনের কোনো যৌগ নাই। আমরা এই প্রথম কয়েকটা মনে রাখলেই হবে, 10 পর্যন্ত মনে রাখা সেফ। তাহলে আমরা ফার্স্টে দেখব এই যৌগটার মধ্যে কয়টা কার্বন আছে। যদি একটা কার্বন থাকে যৌগের ভিতরে তাহলে নামের প্রথম অংশে মিথ যুক্ত হবে, 2টা থাকলে ইথ যুক্ত হবে,
3টা থাকলে প্রোপ যুক্ত হবে, 4টা থাকলে বিউট যুক্ত হবে, 5টা থাকলে প্যান্ট যুক্ত হবে, 6টা থাকলে হ্যাগস যুক্ত হবে, 7টা থাকলে হ্যাপ্ট যুক্ত হবে, 8টা থাকলে অক্ট যুক্ত হবে, 9টা থাকলে নন যুক্ত হবে, আর 10টা থাকলে ডেক যুক্ত হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, অল্প কয়েকটা জিনিস কোনটাকে কি বলে। আর যারা এইচএসসিতে আছেন আশা করি তারা এসএসসি থেকে এই জিনিসটা পড়ে আসছেন। সো এটা হচ্ছে প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশটার নাম যদি আমরা পড়তে চাই বা দ্বিতীয় অংশটার নামকরণ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সমগোত্রীয় শ্রেণীর উপর ধারণা থাকা লাগবে। তো আমরা এখনও সমগোত্রীয় শ্রেণী পড়ি নাই, আমরা এখন সমগোত্রীয় শ্রেণীটা পড়ব। সমগোত্রীয় শ্রেণী যদি পড়ি তাহলে আমরা এই নামের দ্বিতীয় অংশটাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমাদের যে পড়া সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর একটা ধারণা আমরা দিব। ঠিক আছে, তো অনেক বড় সংজ্ঞা আছে, সংজ্ঞা না বইলা আমি জাস্ট সোজা বাংলায় যদি বলি, মনে করেন কোনো একটা কলেজ, সাপোজ শফিউদ্দিন কলেজ। এই শফিউদ্দিন কলেজে অনেক স্টুডেন্ট আছে, তাই না? শফিউদ্দিন কলেজে অনেক স্টুডেন্ট আছে। এখন এই অনেক স্টুডেন্টের মধ্যে ক্লাস 9-এ কিছু স্টুডেন্ট পড়ে, ক্লাস 10-এ কিছু স্টুডেন্ট পড়ে, ক্লাস 11-এ কিছু স্টুডেন্ট পড়ে, ক্লাস 12-এ কিছু স্টুডেন্ট পড়ে। প্রত্যেকটা ক্লাসের মধ্যেই কিছু করে স্টুডেন্ট পড়ে। ঠিক আছে, এবং সাপোজ এই ক্লাস 9-এর মধ্যে 50 জন স্টুডেন্ট আছে, 10-এর মধ্যেও 50 জন স্টুডেন্ট আছে। সাপোজ আমি একটা সংখ্যা ধরতেছি, এখানেও 50 জন আছে, এখানেও 50 জন আছে। খুব ভালো করে খেয়াল করেন, এই যে 50 জন স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ে, তাদের সবার নাম কি সেম? না, তাদের সবার নাম সেম না, তাদের সবার চেহারা সেম না, তাদের বাপ মা সেম না, কিন্তু এই 50 জনেরই একটা সাধারণ পরিচয় আছে। কি সাধারণ পরিচয়? যে তারা সবাই কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 9-এর স্টুডেন্ট। বুঝতে পারছেন? অর্থাৎ তারা সবাই ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা, তাদের নাম পরিচয় সব আলাদা আলাদা, কিন্তু এই 50 জনেরই একটা সাধারণ পরিচয় আছে যে তারা সবাই কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 9-এর স্টুডেন্ট। সেম ওয়েতে এই যে 50 জন, তাদেরও কিন্তু নাম পরিচয় সব কিছু আলাদা, কিন্তু তাদের একটা সাধারণ পরিচয় কি? তারা কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 10-এর স্টুডেন্ট। এরকমভাবে তাদেরও সাধারণ পরিচয় আছে, তাদেরও সাধারণ পরিচয় আছে। আবার আমি যদি বলি এই যে 50, 50, 50, 50 মোট 200 স্টুডেন্ট, এই সবারই একটা আলাদা পরিচয় আছে বা সবারই একটা সাধারণ পরিচয় আছে, সেটা হচ্ছে তারা সবাই শফিউদ্দিনের বা একটা নির্দিষ্ট কলেজের স্টুডেন্ট। বুঝতে পারছি বিষয়টা? তো বিষয়টা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী মানে হচ্ছে আমাদের অনেকগুলো যৌগ থাকবে, অনেকগুলো যৌগ থাকবে, প্রত্যেকটা যৌগ আলাদা আলাদা, প্রত্যেকটা যৌগ আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা যৌগের একটা সাধারণ নাম থাকবে বা একটা সাধারণ গোত্র থাকবে। এখানে যেমন সবাই একটা সাধারণ পরিচয় যে তারা ক্লাস 9-এর স্টুডেন্ট, এখানেও সমগোত্রীয় শ্রেণী মানে হচ্ছে তারা সবাইয়ের আলাদা আলাদা নাম পরিচয় আছে, কিন্তু তারা সবাই একটা সাধারণ গোত্রের সদস্য। ঠিক আছে, তো তার নামের সাথে তার নাম মিলবে না, তার চেহারার সাথে তার চেহারা মিলবে না, কিন্তু তারা সবাই যেহেতু একটা গোত্রের সদস্য, তাই তার ধর্মের সাথে তার ধর্মটা মিলবে বা বৈশিষ্ট্য মিলবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা, যে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যারা থাকবে তারা তাদের সকলের বৈশিষ্ট্য সেম থাকবে। যেমন এই 50 জনের সব কিছু ভিন্ন, কিন্তু তাদের সবার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? তারা ক্লাস 9-এ পড়ে, অথবা তাদের যে বইগুলো আছে সব বই হচ্ছে ক্লাস 9-এর। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এইরকম, সবার আলাদা আলাদা পরিচয় আছে, বাট সবারই একটা সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ একটা ধর্ম আছে, সেই ধর্মটাকেই আমরা বলি সমগোত্রীয় শ্রেণী। তো এই সমগোত্রীয় শ্রেণী অনেক ধরনের আছে। এসএসসিতে আমরা 6টা পড়ি মূলত, এইচএসসিতে অনেকগুলো আছে, নির্দিষ্ট করা নাই। সো আমরা ফার্স্টে আগে 3টা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব, যেই 3টা হচ্ছে এই চ্যাপ্টারের একদম বেসিক জিনিস। সেই 3টা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব। সেই 3টা সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, 2 নম্বরটার নাম হচ্ছে অ্যালকিন। এগুলো হচ্ছে সব বেসিক জিনিস। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরও ডিপ আলোচনা করব, কিন্তু জৈব যৌগটা বোঝার জন্য বা জৈব যৌগটা ফিল করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আজকে পড়াচ্ছি।
এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমি ওই জিনিসটা আবার বলতেছি, সেই কলেজ থিওরি। এই যে অ্যালকেন, এটা একটা শ্রেণীর নাম। এটা একটা কিসের নাম? শ্রেণীর নাম। এই অ্যালকেনের অনেকগুলো সদস্য থাকবে, এই অ্যালকেনের অনেকগুলো সদস্য থাকবে। সবার নাম, চেহারা সব কিছু আলাদা, সবার নাম চেহারা সব কিছু আলাদা, কিন্তু তারা সবাই অ্যালকেনের সদস্য। এবং অ্যালকেনের যেই ধর্ম, তাদের সকলের ধর্ম সেম। ঠিক আছে, তো এরকম আর অনেকগুলো সমগোত্রীয় শ্রেণী আছে আমাদের। আমরা আজকে প্রথমত এই 3টা সমগোত্রীয় শ্রেণীর পরিচয়টা জানবো জাস্ট। এদের ভিতরে অনেক পড়া আছে, সেই পড়াগুলো আমরা পরবর্তীতে পড়বো। আজকে জাস্ট পরিচয়গুলো জানবো, যেন আমাদের এই সমগোত্রীয় শ্রেণী কি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখন ওই জিনিসটা পড়বো। তার আগে আমাদের ছোট্ট একটা জিনিস, হাইড্রোকার্বন এবং জৈব যৌগ এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কী? হাইড্রোকার্বন এবং জৈব যৌগ এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কী? তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট একটা পার্থক্য। হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন, এর বাইরে কিছু থাকতে পারবে না। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যে কোনো যৌগ আমি বানাবো সেগুলোকে কি বলবে? হাইড্রোকার্বন বলবে। তবে শর্ত হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকা যাবে না। ঠিক আছে, অর্থাৎ আমি একটা যৌগ লিখলাম, এই যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে, অন্য কোনো মৌল নাই, তাহলে সেটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো। যেমন আমরা একটু আগে বললাম CH4, তারপরে C3H8। দেখেন তো এই যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে? না। এখানেও কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে? নাই। তাহলে এটাও একটা হাইড্রোকার্বন, এটাও একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, এখানে শর্ত হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকা যাবে না। জৈব যৌগ মানে হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন থাকলেই সেটা জৈব যৌগ। এর বাড়তি কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। এর বাড়তি কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন, CH4, এই যৌগটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে না? আছে। কার্বন এবং হাইড্রোজেন থাকলেই সেটা জৈব যৌগ। কার্বন এবং হাইড্রোজেন থাকলেই সেটা কি? জৈব যৌগ, বাড়তি কিছু থাকুক বা না থাকুক। এই যে সংকেতটা CH3OH, এটা ভালো করে খেয়াল করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সংকেতটা, এই সংকেতের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে না? আছে। কার্বন এবং হাইড্রোজেন থাকলেই সেটা জৈব যৌগ, বাড়তি কিছু থাকুক বা না থাকুক। এখানে বাড়তি একটা অক্সিজেন আছে, কিন্তু কার্বন এবং হাইড্রোজেন যেহেতু আছে সেহেতু এটা একটা কি? জৈব যৌগ। বাট এখানে যেহেতু বাড়তি একটা অক্সিজেন আছে সেহেতু এটা হাইড্রোকার্বন হইতে পারবে না। সেহেতু কি হইতে পারবে না? হাইড্রোকার্বন হতে পারবে না। তাহলে পার্থক্যটা হচ্ছে হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন থাকতে পারবে শুধু, আর কেউ থাকতে পারবে না। আর জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন থাকতেই হবে, পাশাপাশি চাইলে অন্য কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সকল জৈব যৌগ কি, সকল হাইড্রোকার্বন কি? জৈব যৌগ। বাট সকল জৈব যৌগ হাইড্রোকার্বন না। যেমন CH4, এটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে, অন্য কিছু নাই, সেহেতু এটা হাইড্রোকার্বন। আবার যেহেতু কার্বন এবং হাইড্রোজেন আছে সেহেতু এটা জৈব যৌগ। বাট এই যে এই জিনিসটা, এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে সেহেতু এটা জৈব যৌগ। বাড়তি যেহেতু এখানে অক্সিজেন আছে সেহেতু এটা হাইড্রোকার্বন হতে পারবে না, কারণ হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকতে পারে না। সো সাধারণ কথাটা হচ্ছে সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ কি না? হাইড্রোকার্বন না। জৈব যৌগ এবং হাইড্রোকার্বনের পার্থক্যটা হচ্ছে হাইড্রোকার্বনে কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু থাকতে পারবে না, আর জৈব যৌগে কার্বন হাইড্রোজেন থাকতে হবে, বাড়তি কিছু থাকুক বা না থাকুক, ওইটাতে সমস্যা নেই। বুঝতে পারছেন? এবার আসেন আমাদের যে জিনিসগুলো সমগোত্রীয় শ্রেণী, ওই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করি। নাম, সাধারণ সংকেত এবং বৈশিষ্ট্য। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী থেকে আমরা এই 3টা জিনিস পড়ব, নাম, সাধারণ সংকেত এবং বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে শুরুতেই আসেন আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের নাম, শুরুতে আসেন নাম। অ্যালকেনের নামকরণ যখন আমরা করব তখন নামের শেষে একটা এন যুক্ত হবে। নামের শেষে কি যুক্ত হবে? এন। বাংলাতে যদি বলি এই যে এরকম এন যুক্ত হবে। আমরা নামের প্রথম অংশটা কিন্তু পড়ে আসছি, এই যে এখানে নামের প্রথম অংশটা কিন্তু আমরা পড়ে আসছি। এবার দ্বিতীয় অংশটার ক্ষেত্রে কিসের উপর নির্ভর করব? সমগোত্রীয় শ্রেণীর উপর। তো সমগোত্রীয় শ্রেণীটা যদি অ্যালকেন হয়
সমগোত্রীয় শ্রেণীটা যদি অ্যালকেন হয় তাহলে নামের শেষে কী বসবে? এন বসবে, ঠিক আছে। এখন এটা যে অ্যালকেন, এটা আমি কীভাবে চিনব? সেটার জন্য আমাদের মনে রাখতে হবে সাধারণ সংকেত। কোনো একটা যৌগের সাধারণ সংকেত দেখে আমরা নির্ণয় করতে পারবো সেটা কোন সমগোত্রীয় শ্রেণীর। তো চলেন অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা আমি লিখি। অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এটার মানে কি? যারা আগে কেমিস্ট্রি পড়েন নাই তাদের জন্য একটু ঝামেলা হতে পারে, বাট দেখেন CnH2n+2 মানে হচ্ছে কার্বন যেই কয়টা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চাইতে আরও কয়টা বেশি থাকবে? আরও 2টা বেশি থাকবে, ঠিক আছে। কার্বন যদি n সংখ্যক থাকে, হাইড্রোজেন থাকবে 2n+2 সংখ্যক, ঠিক আছে। এখন n এর মান যদি 1 বসাই, n এর মান যদি 1 বসাই, দেখেন n এর মান 1 বসাইলে কার্বন হবে একটা, হাইড্রোজেন হবে 2 × 1 + 2। তাহলে কার্বন যেহেতু একটা সেহেতু এখানে 1 লেখা লাগবে না, আর হাইড্রোজেন 2 × 2 + 2 মোট কত হয়? 4। তাহলে এই যে CH4, তাহলে দেখেন এই যে জিনিসটা পাইলাম এটা আমাদের একটা অ্যালকেন, এটা আমাদের একটা কি? অ্যালকেন, ঠিক আছে। তাহলে অ্যালকেন হইলে নামের শেষে কি যুক্ত হয়? এন যুক্ত হয়। অ্যালকেন হলে নামের শেষে কি যুক্ত হয়? এন যুক্ত হয়। তাহলে এই যে এই জিনিসটার নামকরণের ক্ষেত্রে নামের শেষে কি থাকবে? এন থাকবে। এখন শুরুতে কি থাকবে সেটা নির্ভর করে কার্বন সংখ্যার উপর। এখানে কার্বন কয়টা? একটা। আর কার্বন যদি একটা হয় তাহলে নামের শুরুতে কি আসে? মিথ। তাহলে এই জিনিসের বা এই যৌগটার নামের শুরুতে আসবে মিথ। মিথ, তাহলে মিথ প্লাস এন এটা ইজিক্যাল টু হবে মিথেন। তো এতদিন তো আমরা মুখস্থ করে আসছি এই যৌগটার নাম মিথেন, আজকে আমরা দেখলাম যে কেন এই যৌগটার নাম মিথেন, বুঝতে পারছি? সো এখানে যদি আমি এন এর মান 2 বসাই, যদি আমি এন এর মান 2 বসাই, দেখো যদি আমি এন এর মান 2 বসাই, এন এর মান 2 বসাইলে কি হবে? C2H2 × 2 + 2। তাহলে C2H 2 × 4 আর 2 কত? 6। তাহলে C2H6। এই জিনিসটার নাম কি হবে? এই জিনিসটার নাম কি হবে? এটা তোমরা নির্ণয় করবা, ঠিক আছে। এটা তোমরা নির্ণয় করবা, হাউসওয়াইফ। ওকে, এবার আমাদের 3 নম্বর যে জিনিসটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আমরা পড়ব। আমি এই স্লাইডটা বা পিডিএফটা দিয়ে দিব, কমেন্ট বক্সে এই পিডিএফটা দিয়ে দিব, সেই পিডিএফ থেকে এই জিনিসটা পড়ে নিয়ে আমরা এখন বৈশিষ্ট্য পড়ব। অ্যালকেনের সাধারণ যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য পড়ব। অ্যালকেনের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকেনের সাধারণ বৈশিষ্ট্য কি? কার্বন কার্বন একক বন্ধন। কোনো একটা যৌগের মধ্যে যদি দেখেন 2টা কার্বনের মাঝখানে বন্ধন একটা, তাহলে সেই যৌগটার নাম কি? অ্যালকেন, বুঝতে পারছেন? তাহলে দেখেন অ্যালকেনের সংকেতগুলো কীরকম হবে বা অ্যালকেনের যৌগগুলো কীরকম হবে। আমি যদি বড় যৌগ লিখতে চাই, আমাদের এই যে অনেকগুলো কার্বন দিব, আগে শিখে আসছি যৌগ কীভাবে লিখতে হয়, অনেকগুলো কার্বন দিব। যেহেতু এটা অ্যালকেন সেহেতু এখানে বন্ধন থাকবে কয়টা করে? একটা করে। বন্ধন থাকবে কয়টা করে? একটা করে। সেহেতু প্রত্যেকটা কার্বনের মাঝখানে একটা করে বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে। এবার বাকি যেই হাতগুলো আছে, একটা কার্বনে তো 4টা হাত থাকে, একটা হাত করে আমি পূর্ণ করে দিছি। বাকি যেই হাতগুলো আছে সেই হাতগুলো কি দ্বারা পূর্ণ করব? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তাহলে দেখেন হাইড্রোজেন দ্বারা যদি পূর্ণ করতে হয়, এটা প্রান্তীয় কার্বন, এটাও প্রান্তীয় কার্বন, তাই এই 2টা কার্বনে হাইড্রোজেন বসবে কয়টা করে? 3টা করে, ঠিক আছে। 2টা প্রান্তীয় কার্বনে হাইড্রোজেন বসবে 3টা করে, আর বাকিগুলোতে বসবে কয়টা করে? 2টা করে। তাহলে এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, ঠিক আছে। এই যৌগটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? কি হবে বলেন? এই যৌগটা হবে অ্যালকেন, ঠিক আছে। এই যৌগটা হবে একটা অ্যালকেন। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন আছে সেহেতু একটা কি যৌগ? অ্যালকেন যৌগ। এখন এই যৌগের নামকরণ যদি আমরা করতে চাই, নামকরণ আমরা কিভাবে করব? আমরা জানি নামকরণের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। প্রথম অংশ কার্বন সংখ্যার উপর নির্ভর করে, আর দ্বিতীয় অংশ
সমগোত্রীয় শ্রেণীর উপর নির্ভর করে। তাহলে এখানে কার্বন কয়টা? 1 2 3 4 5টা। 5 মানে কি? কার্বন সংখ্যা 5 হলে তাকে আমরা কি বলি? কার্বন সংখ্যা 5 হলে তাকে আমরা বলি প্যান্ট। তাহলে তার নামের শুরুতে থাকবে হচ্ছে প্যান্ট। নামের শুরুতে কি থাকবে? প্যান্ট প্লাস। এটা অ্যালকেন। অ্যালকেনের নামের শেষে কি যুক্ত হয়? এন যুক্ত হয়। তাহলে প্যান্ট যোগ এন, এই যৌগটার নাম হবে প্যান্টেন। ঠিক আছে, এই যৌগটার নাম হবে কি? প্যান্টেন। ক্লিয়ার? আশা করি অ্যালকেন নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই। অ্যালকেনের নামকরণ করতে পারবো, অ্যালকেন দেখলে চিনতে পারবো। আমাদের যে সাধারণ সংকেত আছে, এই সাধারণ সংকেতটা যদি ম্যাচ করে, কোনো একটা যৌগে যদি এই সাধারণ সংকেতটা ম্যাচ করে, তাহলে সেটা অ্যালকেন। এবং অ্যালকেনের যৌগগুলো আমি আঁকতে পারবো। ঠিক আছে, অ্যালকেনের যৌগগুলি আমি আঁকতে পারবো। তো তোমাদের হাউসওয়াইফ বা হোমওয়ার্ক হচ্ছে 1 কার্বনের অ্যালকেন থেকে 10 কার্বনের অ্যালকেন পর্যন্ত যৌগ লিখবা আর নাম লিখবা। এই যে এরকমভাবে যৌগ লিখবা আর নাম লিখবা। ঠিক আছে, 1 কার্বনের অ্যালকেন থেকে 10 কার্বনের অ্যালকেন পর্যন্ত যৌগ লিখবা আর নাম লিখবা। ওকে, অ্যালকেনের পরে আমরা চলে যাই অ্যালকিন। অ্যালকিন সেম ওয়েতে এখানেও আমরা নাম, সাধারণ সংকেত এবং বৈশিষ্ট্য করব। তাহলে আসো, অ্যালকিন নাম, নামের শেষে যুক্ত হবে ইন। কি যুক্ত হবে? ইন। অ্যালকিনের নামের শেষে কি যুক্ত হবে? ইন যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বরে হচ্ছে সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কম। বুঝতে পারছেন? CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তো আমি যদি n এর মান 1 বসাই, n এর মান কত বসাইলাম? 1 বসাইলাম, তাহলে কি হবে? C1H2 × 1 মানে কত হবে? CH2। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যালকিন। এটার নাম কি হবে? এটার নাম কি হবে? কয়টা কার্বন? 1টা কার্বন। তাহলে নামের শুরুতে থাকবে মিথ। অ্যালকিন সমগোত্রীয়, তাই নামের শেষে কি যুক্ত হবে? ইন। তাহলে মিথ যোগ ইন, নাম কি হবে? মিথিন। ঠিক আছে, এবার n এর মান যদি আমরা 2 বসাই, n এর মান 2 বসালে কি হবে? C2H2 × 2, তার মানে C2H4। ঠিক আছে, তো এটার নাম কি হবে? নাম কি হবে? কার্বন কয়টা? 2টা। তো 2 কার্বনকে আমরা কি বলি? ইথ। কি বলি? ইথ। এই যে 2 কার্বনকে আমরা ইথ বলি। এই যে 2 কার্বনকে আমরা ইথ বলি। ঠিক আছে, তো এই ইথ যেহেতু এটা একটা অ্যালকিন, তাই যুক্ত হবে ইন, তার নাম হবে ইথিন। ঠিক আছে, ইথ যোগ ইন, নাম হবে ইথিন। ঠিক আছে, এবার আমাদের যেই লাস্ট অংশটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমরা পড়ব। ঠিক আছে, তো এটা মুছে দিলাম। বৈশিষ্ট্য, অ্যালকিনের বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ধন। কার্বন কার্বন ডাবল বন্ধন, অর্থাৎ কোনো যৌগে যদি তুমি দেখো কার্বন এবং কার্বনের মাঝখানে 2টা বন্ধন আছে, তাহলেই সেটা হচ্ছে অ্যালকিন। এখন প্রশ্ন হচ্ছে, সকল কার্বনে কি ডাবল বন্ধন থাকবে? উত্তর হচ্ছে না। যে কোনো একটা কার্বনে ডাবল বন্ধন থাকলেই সেটা অ্যালকিন। একাধিক কার্বনে থাকতে পারে, থাকলে কোনো সমস্যা নাই, বাট একটা কার্বনে যদি বা যে কোনো 2টা কার্বনের মাঝখানে যদি একটা ডাবল বন্ধন থাকে, সেটাই হবে অ্যালকিন। তাহলে আমরা আসলে যৌগগুলো আঁকি, অ্যালকিনের যৌগগুলো কীরকম হবে সেটা আঁকবো। তাহলে শুরুতে আমরা কার্বন দিয়ে দিলাম 5টা কার্বন, 1 2 3 4 5। ঠিক আছে, এখন নিজের ইচ্ছা মতো যে কোনো 2টা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন দিবেন। নিজের ইচ্ছা মতো যে কোনো 2টা কার্বনের মাঝখানে কি দিতে হবে? ডাবল বন্ধন দিতে হবে। তাহলে আমরা দিই, মাঝখানে দিই। হ্যাঁ, এই যে এখানে 2টা বন্ধন দিয়ে দিলাম। ঠিক আছে,
এখন আমি যেটা করব, দুইটা প্রান্তীয় কার্বনে কয়টা করে হাইড্রোজেন দিতে হবে? 3টা করে হাইড্রোজেন। তাহলে এই কার্বনেও 3টা হাইড্রোজেন, এই কার্বনেও 3টা হাইড্রোজেন। আর মাঝখানের কার্বনগুলোতে কয়টা করে হাইড্রোজেন দিতে হবে? 2টা করে হাইড্রোজেন দিতে হবে। তাহলে সবগুলোতে কয়টা করে হাইড্রোজেন? 2টা করে হাইড্রোজেন। লিখে ফেলেন খাতায়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিনের সংকেত, ঠিক আছে? এটার নাম কি হবে? দেখেন কার্বন কয়টা এখানে? কয়টা? 5টা। তাহলে নাম 5টা কার্বন, সেহেতু এটার নাম কি হবে? প্যান্ট। যেহেতু অ্যালকিন সেহেতু নামের শেষে কি যুক্ত হবে? ইন। তাহলে প্যান্ট যোগ ইন, এটার নাম হবে প্যান্টিন। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন শোনেন, এই জিনিসটা হয় নাই। বুঝতে পারছেন? এই জিনিসটা হয় নাই। কেন হয় নাই? খুব ভালো করে খেয়াল করেন কেন হয় নাই। এই যে এখানে ডাবল বন্ধন দিছি না, ডাবল বন্ধন মানে কি দেখেন তো? এই যে কার্বনটা হিসাব করেন, এই কার্বনের এইখানে 2টা বন্ধন, এইখানে একটা বন্ধন। কয়টা বন্ধন হয়েছে? 3টা। আর হাইড্রোজেনের সাথে 2টা বন্ধন, কয়টা বন্ধন হইল? 5টা। তো কোনো কার্বনের কি 5টা বন্ধন হওয়া সম্ভব? না। একটা কার্বনের সর্বোচ্চ কয়টা বন্ধন থাকতে পারে? 4টা বন্ধন থাকতে পারে। তাহলে 5টা কার্বন কোনো বন্ধনে কি না? সম্ভব না। 5টা বন্ধন সম্ভব না। সেহেতু আমাদেরকে যেটা করতে হবে, একটা বন্ধন কমাইতে হবে। এখন একটা বন্ধন আমি কোন জায়গা থেকে কমাবো চিন্তা করেন। আমি যদি এই বন্ধনটা ফালাই দিই, এখান থেকে একটা বন্ধন বাদ দিয়ে দিই, তাহলে তো এখানে ডাবল বন্ধন থাকবে না। ডাবল বন্ধন না থাকলে তো আমাদের অ্যালকিন হবে না, ঠিক আছে না? ডাবল বন্ধন না থাকলে কি হবে না? অ্যালকিন হবে না। তা আমার অ্যালকিন রাখতে হইলে ডাবল বন্ধনটা রাখতে হবে। কিন্তু কার্বনের যেহেতু 5টা হাত সম্ভব না, সেহেতু আমরা যেটা করব, এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দিব, এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দিব। কারণ এই কার্বনেরও দেখো 5টা হাত, এখানে 2টা, এখানে একটা 3টা, আর হাইড্রোজেনের সাথে 2টা 5টা। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে, মাঝখানের কার্বনগুলোতে আমরা 2টা করে হাইড্রোজেন দিব, ঠিক আছে? প্রান্তীয় কার্বনে 3টা করে হাইড্রোজেন দিব, ঠিক আছে? কখন? যখন কার্বন কার্বন একক বন্ধন থাকবে। যখন কার্বন কার্বন একক বন্ধন থাকবে তখন আমরা প্রান্তীয় কার্বনে 3টা করে আর মাঝখানের কার্বনে 2টা করে হাইড্রোজেন দিব, ঠিক আছে? বাট যদি আমি ডাবল বন্ধন দিতে চাই, একের বেশি বন্ধন দিতে চাই, তাহলে যে জিনিসটা মনে রাখতে হবে, যেই 2টা কার্বনের মাঝখানে আমি বন্ধন দিব, যেই 2টা কার্বনের মাঝখানে বন্ধন দিব, ওই 2টা কার্বন থেকে আমার হাইড্রোজেন মাইনাস করতে হবে। ওই 2টা কার্বন থেকে আমার কী করতে হবে? হাইড্রোজেন মাইনাস করতে হবে। আমি যেই কয়টা এক্সট্রা বন্ধন দিব, ওই কয়টা হাইড্রোজেন মাইনাস করতে হবে। আমাদের নর্মালি একটা বন্ধন ছিল, আমি বাড়তি আরও একটা বন্ধন দিছি, সেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস করতে হবে, এখান থেকেও একটা হাইড্রোজেন মাইনাস করতে হবে। যেহেতু বন্ধন আমি এক্সট্রা একটা দিছি, সেহেতু হাইড্রোজেন একটা করে মাইনাস হবে। যদি আমি এখানে আরও একটা বন্ধন দেই, অর্থাৎ 2টা বন্ধন এক্সট্রা দেই, তাহলে এখান থেকে 2টা করে হাইড্রোজেন চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা কেন ভুল সেটা বুঝতে পারছেন? তাহলে সংকেতটা আমাদের এরকম হবে, এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস, আর এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস। এটা হচ্ছে আমাদের প্যান্টিনের সংকেত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্যান্টিনের সংকেত। এখন সবচেয়ে বড় টুইস্ট যেটা, সেটা হচ্ছে অ্যালকিন হইতে হইলে কার্বন কার্বন কত বন্ধন লাগে? 2 বন্ধন লাগে। চিন্তা করেন, কার্বন কার্বন 2 বন্ধন, এটা কি একটা কার্বন দিয়ে সম্ভব না 2টা কার্বন লাগবে? একটা কার্বন দিয়ে কি কার্বন কার্বন দ্বিবন্ধন সম্ভব? কয়টা কার্বন লাগবে? 2টা কার্বন লাগবে। আমরা এই পৃষ্ঠায় প্রথম যে সংকেতটা লিখলাম, এই সংকেতে কার্বন কয়টা? একটা। তাহলে এখানে কি ডাবল বন্ধন দেওয়া সম্ভব? সম্ভব না। আর হাইড্রোজেনের সাথেও তো ডাবল বন্ধন হয় না। হাইড্রোজেনের সাথে কি ডাবল বন্ধন হয় না? তাহলে এই জিনিসটা কি অ্যালকিন হবে না। তার মানে আমাদের এই যৌগটাও আঁকা ভুল ছিল। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে কার্বনের সাথে যদি হাইড্রোজেন 2টা হাইড্রোজেন আমি দিই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে আমার 2টা হাত তো খালি আছে। এই 2টা হাত খালি রাখা অবস্থাতে কোনো যৌগ গঠন পসিবল না। এই কারণে এক কার্বনের কোনো অ্যালকিন নাই, এক কার্বনের কোনো অ্যালকিন নাই, ঠিক আছে? অ্যালকিনের প্রথম সদস্য কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? তাহলে মিথিন নামে কোনো যৌগ পৃথিবীতে নাই, বাট মিথেন আছে। মিথেন কেন আছে সেটা আমি বলি। দেখেন,
এই যে মিথেন কেন আছে সেটা হচ্ছে এখানে 4টা হাইড্রোজেন যে আমি দিলাম, অ্যালকেনের শর্ত হচ্ছে একক বন্ধন, তো হাইড্রোজেনের সাথে তো একক বন্ধন দেওয়াই যায়, এ কারণে এটা সম্ভব, বাট অ্যালকিন সম্ভব না। ঠিক আছে, সো আমরা এখন থেকে অ্যালকেন এবং অ্যালকেনের বৈশিষ্ট্য, নাম, সাধারণ সংকেত বুঝতে পারছি। তো এই দুটো যদি বুঝতে পারি, অ্যালকেনটাও আমরা খুব ইজিলি বুঝতে পারবো। আর সর্বোচ্চ 10 মিনিট। অ্যালকাইন, তাহলে শুরুতে আসেন অ্যালকাইনের নাম। অ্যালকাইনের নামের শেষে আইন যুক্ত হবে। নামের শেষে কি যুক্ত হবে? আইন। ঠিক আছে, নামের শেষে আইন যুক্ত হবে। তো অ্যালকাইনের আইন আছে, এই কারণে তার সাথে কোনো ঘাটতারামি করা যাবে না। ঠিক আছে, সো প্রথম জিনিসটা হচ্ছে নামের শেষে আইন যুক্ত হবে। 2 নম্বর সাধারণ সংকেত। সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। একটা ইন্টারেস্টিং জিনিস, যদি অ্যালকেনের সাধারণ সংকেতটা মনে থাকে, অ্যালকেনের সাধারণ সংকেত ছিল এরকম CnH2n+2, এটা অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকিনে 2টা হাইড্রোজেন কমবে, এই 2টা হাইড্রোজেন কমে যাবে। অ্যালকাইনে আইসা আরও 2টা হাইড্রোজেন কমবে, অ্যালকাইনে আইসা আরও 2টা হাইড্রোজেন কমবে। কেন হাইড্রোজেন কমে? এই যে এখানে আমি দ্বিবন্ধন দিই, দ্বিবন্ধন দিলে 2 কার্বন থেকে 2টা হাইড্রোজেন কমে যায় না, সেই 2টা হাইড্রোজেন মাইনাস করতে হয়। ঠিক আছে, তাহলে যদি আমি এটা মনে রাখতে পারি, তাহলে পরের 2টা মনে এমনিই থাকবে। এখানে 2টা কমাবেন, এখানে আরও 2টা কমাবেন। বুঝতে পারছেন? আসেন, তাহলে এনের মান যদি 1 বসাই, এনের মান যদি 1 বসাই, তাহলে আমার কার্বন থাকবে কয়টা? একটা কার্বন, আর হাইড্রোজেন 2 × 2 - 2 কত হয়? C1H0, মানে শুধু C। এটা কি সম্ভব? সম্ভব না, সম্ভব না। শুধু কার্বন, এটা তো কোনো যৌগ হইল না, তাহলে 1 কার্বনের অ্যালকাইন সম্ভব না। একটু পরে আমরা আরও দেখব কেন সম্ভব না। যদি আমরা এনের মান 2 বসাই, n = 2 বসাই, 2 বসাইলে কি হবে? C2H2 × 2 - 2, মানে C2H2। এটা হচ্ছে একটা অ্যালকাইন। এটার নাম কি হবে? এটা কাটবো না, লিখতে পারেন। এটার নাম হবে, কার্বন কয়টা? 2টা, সেহেতু নামের শুরুতে বসবে ইথ। যেহেতু অ্যালকাইন, সেহেতু নামের শেষে কি বসবে? আইন। তাহলে ইথ যোগ আইন, নাম হবে ইথাইন। ইথ যোগ আইন, নাম কি হবে? ইথাইন। ঠিক আছে, ইথাইন। তো এনের মান যদি 3 বসাই, তাহলে সংকেতটা কীরকম হবে এবং নাম কীরকম হবে, এটা বাসায় করবেন, হাউসওয়াইফ। এবার আসেন আমরা বৈশিষ্ট্য দেখি, অ্যালকাইনের বৈশিষ্ট্য দেখি, চলেন। অ্যালকাইনের বৈশিষ্ট্য। অ্যালকাইনের বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকবে। কার্বন কার্বন কয়টা বন্ধন থাকবে? ট্রিপল বন্ধন। আসলে আমরা যৌগ আঁকি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। 5 কার্বনের যৌগ আঁকবো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আপনার ইচ্ছা মতো যে কোনো 2 কার্বনের মাঝখানে ট্রিপল বন্ধন দেন, যে কোনো 2 কার্বনের মাঝখানে। তাহলে আমি এই 2টার মাঝখানে ট্রিপল বন্ধন দিয়ে দিলাম, 1 2 3। এখন প্রান্তীয় কার্বনে কয়টা করে হাইড্রোজেন? 3টা করে হাইড্রোজেন। তাহলে এখানে 3টা হাইড্রোজেন, এখানেও 3টা হাইড্রোজেন। ঠিক আছে, বাকি সব কার্বনে কয়টা করে? 2টা করে। বাট এখানে 2টা করে দেওয়া যাবে না, কারণ এখানে কয়টা বন্ধন আছে? 3টা বন্ধন আছে। এই কার্বনে 2টা হাইড্রোজেন দেওয়া যাবে, দিয়ে দিলাম আগেই। এই যে 2টা কার্বন, এই 2টা কার্বনে নর্মালি আমরা কয়টা করে হাইড্রোজেন দিতাম? 2টা করে হাইড্রোজেন দিতাম। কিন্তু আমরা জানি, আমি যদি কোনো এক্সট্রা বন্ধন নিয়ে আসি, প্রত্যেকটা বন্ধনের জন্য কয়টা করে হাইড্রোজেন কমে? 1টা করে হাইড্রোজেন কমে। আমার বন্ধন ছিল 1টা, আমি এক্সট্রা কয়টা বন্ধন নিয়ে আসছি? 2টা বন্ধন নিয়ে আসছি। তাহলে এই কার্বন থেকে 2টা হাইড্রোজেন কমে যাবে, এই কার্বন থেকেও 2টা হাইড্রোজেন কমে যাবে। তো দেওয়া যায় তো 2টাই যদি বাদ দিয়ে দিই, তাহলে কোনো হাইড্রোজেন এখানে দেওয়া যাবে না। তাহলে এখানে কোনো হাইড্রোজেন থাকবে না।
জাস্ট এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। এখন আপনি হিসাব করেন, কার্বনের বন্ধন হিসাব করেন। এই কার্বন, এখানে 3টা বন্ধন, এখানে একটা বন্ধন, 4টা। এই কার্বনেরও এখানে 3টা বন্ধন, এখানে একটা বন্ধন, 4টা। অর্থাৎ এই কার্বনেরও 4টা হাত পূর্ণ হয়েছে, এই কার্বনেরও 4টা হাত পূর্ণ হয়েছে। ঠিক আছে? সো মোট কথা হচ্ছে, যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে আপনি প্রান্তীয় হইলে 3টা দিবেন, মাঝখানে হইলে 2টা দিবেন। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় তাহলে একটা করে হাইড্রোজেন দিবেন মাঝখানে। কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তাহলে ওই 2টা কার্বনে কোনো কি থাকবে না, হাইড্রোজেন থাকবে না। বুঝতে পারছেন? আর যদি আপনার প্যাচ লাগে বা সমস্যা হয় তাহলে আপনি বন্ধন গণবেন, 3টা বন্ধন দিবেন, তারপর এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন দেওয়ার পরে যদি আপনার কোনো হাত খালি থাকে তখন আপনি ওই হাতে হাইড্রোজেন দিতে পারেন। যেমন আমি যদি এরকম একটা যৌগ আঁকি, আমি এবার ট্রিপল বন্ধন এইখানে দিব, 1 2 3। এখন চিন্তা করেন প্রান্তীয় কার্বনে কয়টা করে হাইড্রোজেন দেওয়া যায়? 3টা করে হাইড্রোজেন। তো আমি এখানে 3টা হাইড্রোজেন দিলাম। বাট এইখানে দেখেন, এখানে কি 3টা হাইড্রোজেন দেওয়া যাবে না? কারণ এখানে আমার ট্রিপল বন্ধন আছে। যখন এখানে একটা বন্ধন থাকে তখন আমি 3টা হাইড্রোজেন দিতে পারি। তোমার ট্রিপল বন্ধন থাকে তাহলে তো আমি 3টা হাইড্রোজেন দিতে পারবো না। কয়টা দিতে পারবো? বন্ধন এক্সট্রা কয়টা আনছি আমি? 2টা। হাইড্রোজেন দিতে পারতাম 3টা, 2টা এক্সট্রা বন্ধনের জন্য 2টা হাইড্রোজেন কমে যাবে। তাহলে আমি হাইড্রোজেন দিতে পারবো কয়টা? একটা। যদি এটা আপনি না বুঝেন তাহলে আপনি চিন্তা করেন যে এই কার্বনের হাত কয়টা? 4টা। 3টা হাত যদি এইখানে চলে যায় আর একটা হাতে আমি একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই হচ্ছে 4টা। আর এই কার্বনে এইখানে 3টা হাত, আর এই কার্বনের সাথে যুক্ত হইতে আরও একটা হাত, 3টা হাত। অর্থাৎ এই কার্বনে কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না। আর এটা যেহেতু মাঝখানে সেহেতু এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দিন। বুঝতে পারছেন? তাহলে মোট কথা হচ্ছে, যেই কার্বনে 2 পাশে একক বন্ধন থাকবে সেই কার্বনে 2টা করে হাইড্রোজেন, আর যেই কার্বনের 3 ডাবল বন্ধন থাকবে সেখানে একটা করে হাইড্রোজেন, আর যেখানে ট্রিপল বন্ধন থাকবে সেখানে কোনো হাইড্রোজেন থাকবে না। আর প্রান্তীয় কার্বনে নর্মাল অবস্থায় 3টা হাইড্রোজেন, যদি দ্বিবন্ধন দেই তাহলে 2টা হাইড্রোজেন, যদি ত্রিবন্ধন দেই তাহলে একটা হাইড্রোজেন। যদি আপনার এই জিনিসটা বুঝতে সমস্যা হয় আপনি কার্বনের হাত সংখ্যা মিলাবেন, 4টা হাত মিললেই এনাফ। ঠিক আছে? এখন আসেন নাম লিখি। এই যৌগটার নাম কি হবে? 1 2 3 4 5, সেখানে বন্ধন দেওয়া নেই, 5। তাহলে 5 কার্বন, সেহেতু নামের শুরুতে আসবে প্যান্ট। কার্বন কার্বন ত্রিপল বন্ধন, সেহেতু একটা অ্যালকাইন। অ্যালকাইনের নামের শেষে কি যুক্ত হয়? আইন। তাহলে প্যান্ট যোগ আইন, প্যান্টাইন। নিচেরটা 1 2 3 4। কার্বন কার্বন কত বন্ধন? সরি, কার্বন কয়টা? 4টা। তা 4 কার্বনকে আমরা বলি সুন্দরী বা বিউট প্লাস, যেহেতু এটা অ্যালকাইন নামের শেষে কি যুক্ত হবে? আইন। তাহলে বিউট প্লাস আইন, নাম হবে বিউটাইন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেন পড়া, এটা হচ্ছে আমাদের মেন বেসিক জৈব যৌগের। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে জৈব যৌগে আশা করি কোনো সমস্যা হবে না। এখন হোমওয়ার্ক নিয়ে যান, বাসায় হোমওয়ার্কগুলো করবেন। হোমওয়ার্ক হচ্ছে অ্যালকেনের 10টা যৌগ, 1 থেকে 10 পর্যন্ত কার্বন দিয়ে অ্যালকেনের 10টা যৌগ খাতায় লিখবেন, 10টা যৌগের নাম লিখবেন। এই যেরকমভাবে CH4 নাম মিথেন, এরপরে CH3 নাম ইথেন, এরকমভাবে 10 পর্যন্ত এরকমভাবে লিখবেন। ঠিক আছে? আবার ডাইরেক্ট সংখ্যাতে লিখেন না যে C2H6, এরকমভাবে লিখলে ঘোড়ার ডিম হবে না, এরকমভাবে লিখবেন। ঠিক আছে? প্রত্যেকটা কার্বন আলাদা আলাদা লিখবেন। অ্যালকিন এর 9টা যৌগ, 2 থেকে 10। অ্যালকিনের তো 1 কার্বনের কোনো সদস্য নাই, তাহলে 2 থেকে 10 পর্যন্ত 9টা কার্বন। আর অ্যালকাইনের 9টা, এটাও 2 থেকে 10। তো এই মোট 28টা যৌগ খাতায় সিরিয়ালি লিখবেন, তারপরে 28টা যৌগের নাম লিখবেন। যদি এটা করতে পারেন তাহলে জৈব যৌগের আপনার প্রায় 10% শেষ। আপনার জৈব যৌগের যে একটা প্যারা ছিল সেই প্যারা থেকে বাঁচবেন। অর্থাৎ বই দেখলে আপনি বুঝবেন
যে এখানে কিছু লেখা আছে, আর নাহলে বই খুললে দেখবেন হিজিবিজি হিজিবিজি হিজিবিজি। ঠিক আছে, সো আশা করি বুঝছেন। এই জিনিসটা, এই পিডিএফটা আমি দিয়ে দিব আজকে কমেন্ট বক্সে, সেখান থেকে আপনারা চাইলে এটা করতে পারেন। ঠিক আছে, সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে আমরা নেক্সট ক্লাসটা আপলোড দিয়ে দিব। আল্লাহ হাফেজ।